নমস্কার, ফোর্থ পিলার উইথ দ্য পিপল আমাদের এই লাইভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে বর্তমান বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে আহ, জনপ্রিয়তার যে প্রতিযোগিতা চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। প্রধানত দুই প্রধান প্রতিপক্ষ এবার যারা নির্বাচনে এখনো পর্যন্ত অন্তত দেখে যা মনে হচ্ছে, প্রচারে চর্চায় যা মনে হচ্ছে, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে, তারা পপুলিজম যাকে বলে জনপ্রিয়তার জনমুখী রাজনীতি একটা প্রতিযোগিতায় যারা নেমেছে। রাজনীতিতে আমাদের দেশে জনকল্যাণকামী তো হওয়ারই কথা ছিল, ওয়েলফেয়ার তো করারই কথা ছিল, সেটাই তো সরকারের কর্তব্য ছিল। সেখান থেকে জনমুখী হতে হতে জনপ্রিয়তাবাদ এমন জায়গায় পৌঁছচ্ছে, তার একটা প্রতিযোগিতা চলছে কে কত কিছু মানুষকে পাইয়ে দিতে পারে। এটাই কি মানুষের মঙ্গল কল্যাণের পথ? এটাই কি হওয়ার কথা ছিল? এটাতেই কি মানুষের ভালো হবে? এটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রফেসর রণবীর সমাদ্দার, আর রয়েছেন প্রবীণ সাংবাদিক শিখা মুখার্জি। রণবীর দা, শিখাদি, স্বাগত এখানে অনুষ্ঠানে। রণবীর দা, আপনাকে দিয়ে শুরু করে একদম স্ট্রেট অ্যাওয়ে এটা এরকম প্রশ্ন যে এটাই কি রাজনীতির পথ? এখন থেকে কি এভাবেই পলিটিক্স চলবে? আমি সুদীপ্ত, প্রথমত থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য আজকের আলোচনায়। আমি খুব সংক্ষেপে বলি যে আমিও খুব কৃতজ্ঞ আপনি আসতে পেরেছেন, আপনার ব্যস্ততার মধ্যে থেকে সময় বার করে। আপনার মতো বিশিষ্ট মানুষকে পেয়ে আমিও খুব কৃতজ্ঞ। বলুন। আমি এই তুলনামূলক জনপ্রিয়তাবাদ, আমি এই তত্ত্বে বিশ্বাস করি না, বা পাইয়ে দেওয়া। আমি এটা একসময় এক একজন বলতো, কানে খটকা লাগতো, কিন্তু আমি এটা ব্যবহারও করি না। আমি খালি ছোট করে কারণ দুটো বলছি, তারপরে আলোচনা যেমন এগো। একটা কথা হচ্ছে যে যে জনপ্রিয়তাবাদ বা জনবাদ, এই এটা রাজনীতির একটা বিশেষ ভঙ্গি বা পদ্ধতি, এবং একটা বিশেষ ধরনের রাজনীতি। এবং এই রাজনীতিটার মূল কথা পাইয়ে দেওয়া নয়। এটা জনসাধারণকে দেখে একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে, অথবা বলা যায় যে অসংঘবদ্ধ জনসাধারণ বা অসংঘবদ্ধ যাকে আমরা জনতা বলি, সেই জনতাকে কি করে জনসাধারণে পরিণত করা যায়, তার একটা নির্দিষ্ট চরিত্র দেওয়া যায়। জনবাদী রাজনীতির এটা একটা বড় লক্ষণ। নির্বাচনের মধ্যে দিয়েও জনবাদীরা সংঘবদ্ধ হয়, প্রশাসনের মধ্যে দিয়েও সংঘবদ্ধ হয়। সে তো আমাদের দেশের সাবেক বামপন্থীরাও এই করে সংঘবদ্ধ হয়েছে। জনবাদীরাও আন্দোলন করে, কাজেই জনবাদী আন্দোলনের বহু কিছু জিনিস যা সাবেক রাজনৈতিক দলের সঙ্গে তার মিল আছে, কিন্তু অন্যদিকে তার বৈশিষ্ট্য যেটা, সে বৈশিষ্ট্য হলো যে সে জনসাধারণকে দেখে একটা নির্দিষ্ট ভঙ্গিতে। সেটা পাইয়ে দেওয়া কথাটায় আমার আপত্তি আছে এই কারণে যে আর আমাকে দোষ নিও না যদি দেখো কখনো কখনো আমি পুরনো বামপন্থীদের কথা তুলি। ওটা খানিকটা, মানে কি বলবে, নিজের বিবেক নিজের অতীত নিয়ে প্রশ্ন করার মতো, কাজে কাউকে খোঁচা দেওয়ার জন্য। এটা হচ্ছে যে সংস্কার যখন সরকার করত, তখন বামপন্থীরা বহু সময়তেই তার প্রত্যুত্তর দিতে পারতো না বলে, বা নিজেরা ক্ষমতা এলে কি সংস্কার করতে পারবে, বিকল্প কি হবে, এটা বলতে পারতো না বলে সবসময় বামপন্থীরা বলতো এটা কিছু পাইয়ে দিচ্ছে। এটার মধ্যে সত্যি আছে, একটা ধরনের ক্লায়েন্টেলিজম এর মধ্যে রয়েছে। কিন্তু অন্যদিকে আমি দেখি যে, ধরো কলকাতার অগণিত বস্তিবাসী মানুষ, তাদের জলের ব্যবস্থা করা হলো, তাদের বিদ্যুতের ব্যবস্থা করা হলো, তাদের বস্তিগুলোয় জানো যে ক্লাব খুব গুরুত্বপূর্ণ। কলকাতার সমাজ জীবনে ক্লাব খুব গুরুত্বপূর্ণ। আমি যখন 60-এর দশকে রাজনীতি করেছি, তখন আমাদের একটা বড় উদ্দেশ্য থাকতো যে পাড়ার ক্লাবগুলো কি করে আমাদের হাতে না আসে, অন্ততপক্ষে আমরা পাড়ায় আশ্রয় নিলে, বোমাবাজি করে পালাতে গেলে ক্লাবের ছেলেরা যেন ধরে নেয়। এখন এই ক্লাবগুলোকে সরকার এবারে বললো যে তুমি দুর্গাপুজোতে তুমি ট্রাফিক সামলাও, সেই কারণে এবারে কিছু পয়সা দেবে। এর চেয়েও বড় কথা হচ্ছে যে সরকার এগুলোকে দেখছে যে একদিকে সরকারের নিজস্ব উদ্দেশ্য আছে যে কিরকম ভাবে এই সামাজিক প্রতিষ্ঠানগুলো সপক্ষে আসে, কিন্তু অন্যদিকে জনবাদী সরকারের যেটা বৈশিষ্ট্য, সেটা হলো যে সে কাঠামোগত পরিবর্তন এত ভারী ব্যাপারে চিন্তাও করে না, বা ওভাবে ভাবেও না। কিন্তু যেটা ভাবে সেটা হলো যে যাকে বলা যায় যে সমাজের নিচের দিকের মানুষ,
যারা জনবাদী আন্দোলনের মূল ভিত্তি, তাদের আমি কি করে রক্ষা করতে পারি, প্রোটেকশন দেয়, তাদের কি করে সুরক্ষা দিতে পারি, তাদেরকে কি করে এই যে জনকল্যাণ আমরা বলছি জনকল্যাণমূলক ব্যবস্থা করতে পারি। কাজে আমি এইটুকুই বলবো যে এটা পাইয়ে দেওয়া নয়। এবং কেন তাই প্রতিযোগিতার কথাটার আপত্তি করছি, নির্দিষ্টভাবে আমাদের খালি মানে কি বলবে যে দ্বিধাহীনভাবে ভাবা হোক না যে গত 5 বছরে কেন্দ্রীয় সরকার কতটা কি পাইয়ে দিচ্ছে। পাইয়ে দিলে তো খুশি হব। আমি যদিও আর চাকরি করি না, কিন্তু সরকার যদি ধরে নেওয়া যায় আমি কলকাতা বা আমরা বাঙালি 3 জন বলে সেই জন্য সুবিধা হবে, বাঙালিরা তো লেখাপড়া করা, স্কুলে যাওয়া, মাস্টারি করা, অধ্যাপনা করা, করণিক হওয়া এগুলো সবচেয়ে ভালো পারে, চাইও পাকা চাই। তো তাদের ডিয়ারনেস অ্যালাউন্স রাজ্য সরকার দিতে পারছেন, দিক না কেন্দ্রীয় সরকার কিছু দিয়ে, তাহলে বুঝবো পাইয়ে দেওয়া। এই নয়া উদারনীতিবাদী যুগে পাইয়ে দেওয়া যায় না। সে পাইয়ে দেওয়ার অর্থ নেই। পাইয়ে দিলে তো সবচেয়ে আগে টিকে দিয়ে দিত বিহারে, দিয়ে বলতো যে দেখো আমি দেশকে বাঁচালাম। আসছি আপনার কাছে, আর ফিরবো আপনার কাছে। আপনি অনেকগুলো কথা বললেন, তার মধ্যে অনেকগুলো প্রশ্ন আছেন, পরে প্রশ্ন আসবো। সেখানে আমি তোমার কাছে প্রাথমিক বক্তব্যটা জানতে চাইছি, এটা একটা প্রতিযোগিতা হিসেবে আমি দেখছি কেন, ওটা উদাহরণ দিচ্ছে আর কি। ব্যক্তিকে কিছু দেওয়া নয়, ক্লাবকে কিছু নয়, রাজ্যকে দেওয়ার কথা বলছি। আমি যখন সাংবাদিকতায় ঢুকেছিলাম আজ থেকে 35 বছর আগে, তার কয়েক বছর পর থেকে শুনে আসছি যে পশ্চিমবঙ্গে একটা এইমস হবে। প্রিয়রঞ্জন দাশমুন্সী এর জন্য দীর্ঘদিন চেষ্টা করেছেন। মানে এটা কলকাতার কাছাকাছি হবে নাকি রায়গঞ্জে হবে, যেটা প্রিয়রঞ্জন দাশমুন্সী কেন্দ্র ছিল, তাই নিয়ে অনেক বিতর্ক হয়েছে। 25 বছর পরে সেই হাসপাতালটা হয়েছে দিল্লিতে, যেটা আছে এইমস, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, সেই ধাঁচে হাসপাতাল হয়েছে কল্যাণীতে, এখনো পুরোপুরি চালু হয়নি। এইবার এসে কেন্দ্রীয় সরকারের নেতারা বলছেন যে 3টে এইমস হবে, একটা সুন্দরবনে, একটা পুরুলিয়া, একটা উত্তরবঙ্গে। একটা করতে 25 বছর লেগেছে। 75 বছরের এজেন্ডা নিয়ে নামছে নাকি বিরোধী যারা তৃণমূলে? আমি এটাকেও পাইয়ে দেওয়া বলছি, রণবিত তো এক অর্থে বললেনি না। প্রতিশ্রুতি দেওয়া। আমি রণবীরের যে মূল বক্তব্য বা সে যেটা বলবার চেষ্টা করেছে, মানে থিওরি হিসেবে এবং প্র্যাকটিস হিসেবে আমি তার সঙ্গে অনেকটাই একমত যে এটা পাইয়ে দেওয়ার রাজনীতি মনে হয় আপাত দৃষ্টিতে। কিন্তু যেখানে আমি আরো সহজ করে বলছি, এটা এক ধরনের আমাদের চোখে মনে হয় যে একটা প্রতিযোগিতা হচ্ছে, কিন্তু যদি প্রোগ্রামগুলোকে ভেঙে 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 দেখা যায়, তাহলে যেটা দাঁড়ায় সেটা হলো আমরা কি মানুষের অধিকার এবং তাদের এন্টাইটেলমেন্ট এবং তাদের সেই যে অ্যাক্সেস, মানে তারা সেই জিনিসগুলোর কাছে কিভাবে পৌঁছলো বা কিভাবে সেইগুলোকে নিজেদের মতো করে নিতে পারলো, সেইটা কিভাবে অর্গানাইজ করা হচ্ছে, এইটাই হলো যেটা নিয়ে আমরা পপুলিস্ট রাজনীতি বলি। ধর আমি ব্রডলি স্পিকিং একটা আর্গুমেন্ট দিই, দুটো অধিকার নিয়ে আমি বলছি। এক, রাইট টু ওয়ার্ক, তিনটে: রাইট টু ওয়ার্ক, রাইট টু ফুড, রাইট টু এডুকেশন। এগুলো একটা মৌলিক অধিকার। সাধারণ নাগরিক হিসেবে আমার অত্যন্ত লজ্জার বিষয় যে আমাদের দেশে ফুড সিকিউরিটি নেই। আমাদের দিল্লি, কেরালা, কর্ণাটকা, খানিক অংশে তামিলনাড়ু, এইসব রাজ্য ছাড়া আমাদের গভর্নমেন্ট স্কুল বা মিউনিসিপ্যাল স্কুলের হাল অত্যন্ত খারাপ। টাকা খরচা হয় কিন্তু লাভ হয় না। বাচ্চাদের কোয়ালিটি অফ এডুকেশন, লার্নিং ক্যাপাবিলিটি সেগুলো থাকছে না তাদের। মানে এটা সব থেকে আমার ব্যথা এবং লজ্জার জায়গা, সেটা হলো যে বাচ্চাগুলো অপুষ্টিতে ভুগে। এমন একটা জায়গা, আমি জাস্ট শেষ করে দিই, এই যে কতগুলো মৌলিক অধিকার, এবং এটাকে যদি কোনো সরকার তার পলিসি এবং প্রোগ্রামের মাধ্যমে এইটাকে অ্যাক্টিভ করে দেয়, তাহলে কিন্তু আমি এটাকে পাইয়ে দেওয়ার মধ্যে মোটেই ধরব।
আমি আমি শিক্ষার্থী তোমার সঙ্গে সম্পূর্ণ একমত, আমি এটা মানছি অবশ্যই। তুমি যেগুলো বলছো সেগুলো সরকারের কর্তব্য, নাগরিকের প্রতি রাষ্ট্রের দায়িত্ব, আমিও সেভাবেই দেখি। কিন্তু রণবিদ্যা, যে ক্লাবগুলোকে টাকা দাও, পাড়ার ক্লাবগুলো খুব বড় সামাজিক প্রতিষ্ঠান বটে, এই সামাজিক প্রতিষ্ঠানগুলো 3-4 বছর ধরে টাকা নিয়ে, লক্ষ লক্ষ টাকা নিয়ে এখন বলছে যে সেই ক্লাবগুলো আর যাদের থেকে টাকা নিয়েছে সেই রাজনৈতিক দলকে সার্ভিস দিচ্ছে না। তারা বলছে এখন যাদের, এখন পরিস্থিতি বদলে গেছে, টাকা নিয়েছি মানে ভোটে কাজ করতে হবে, তার তো কোনো মানে নেই। টাকা বিতরণের মাধ্যমে রাজনৈতিক আনুগত্য কেনার চেষ্টা ছিল। শিক্ষা, স্বাস্থ্য, এইসব জায়গায় যে মৌলিক কাজকর্ম সরকার করছে, কর্তব্য হিসেবে কোনো প্রশ্ন নেই আমার। ক্লাবগুলোকে টাকা দেওয়া, এই জাতীয় যে মানে খুব সস্তা জনপ্রিয়তা অর্জনের কথা যদি আমি সেভাবে বলি, আর সে প্রসঙ্গে তোমার কি বক্তব্য? দেখো, আমি বলছি যে এই রণবীর যেটা খুব কারেক্টলি বললো যে ক্লাবগুলোর যে রোল পশ্চিমবাংলার সমাজ এবং যেখানে ভোটের সময় রোলটার জন্য টাকা দিয়েছিল। না না না, আমি সেটা বলছি না। ধরো যখন জল বাড়ে বা একটা কোনো সমস্যা দেখা দেয়, তারা এক ধরনের একটা সাহায্যের হাত এগিয়ে দেয়। যদি আগুন লাগে, কারা প্রথমে যায়? এই অর্গানাইজেশন গুলো যেটা ক্রমশ হয়েছে সেটা হলো যে এদের যা খরচা এবং তাদের যা ইনকাম, তার মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। এবং যদি সরকার সেই দেখো, তৃণমূল সরকার, আমি স্পেসিফিকলি একটা রাজনৈতিক পার্টির নাম করে বলছি, তৃণমূল সরকারের একটা গ্যাপ ছিল। সেটা হলো ফ্রন্টাল যেটাকে আমরা সিপিএম বা লেফট পার্টিজ এর ক্ষেত্রে বলি ফ্রন্টাল অর্গানাইজেশন, গণসংগঠন তাদের অত্যন্ত মজবুত ছিল। তারা যখন ক্ষমতায় ছিল না, তারা তখন এই গণসংগঠনগুলোকে তৈরি করেছিল। তৃণমূলের কিন্তু সেই ধরনের গণসংগঠন তৈরি ছিল না। দেয়ারফর গণসংযোগটা কিভাবে, বা এই কাজগুলো ইমার্জেন্সি কতগুলো কাজের জন্য, বা কিছু কিছু সরকারের, এই যে আমি তোমাকে খুব সিম্পল উদাহরণ দিই, এই যে ফ্রি রেশন বা স্বাস্থ্যসাথী কার্ড বা কোনো একটা প্রকল্পের বিষয়ে যে ইনফরমেশনটা, সেটা কিন্তু বস্তিবাসী হোক কি তারা অভিজাত পাড়ার গরিব লোক হোক, কারণ কলকাতার চরিত্র এইরকমই যে অভিজাত পাড়ায়ও গরিব লোক থাকে, তারা কিন্তু খবরটা কার মাধ্যমে পাচ্ছে? তারা টিভির মাধ্যমে পেলেও তারা সেই খবরটাকে কি বলবো, অ্যাক্সেস করতে পারে না নিজেদের মত করে। এই ক্লাবগুলো কিন্তু এক ধরনের জনসংযোগের কাজ করে এবং এই কাজটা ইজ ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট। ওই অ্যাক্সেস টু এন্টাইটেলমেন্ট যেটা আমি বলছিলাম, সেইটার ক্ষেত্রে এদের কিন্তু একটা রোল আছে। তাদের যদি কিছুটা মানে তাদের ফাংশনাল রাখার জন্য যদি একটা সরকার বা একটা রাজনৈতিক দল তারা সরকারের মাধ্যমে সেখানে কিছু টাকা দিচ্ছে, তারা কিন্তু একটা জনসংযোগের একটা ব্যবস্থা, একটা চ্যানেলটাকে মানে অ্যাক্টিভ এবং এফিশিয়েন্ট রাখার জন্য এটা করছে। আচ্ছা, এই প্রশ্ন রণবিদ্যাকে একটু করি, যে ক্লাবের কথা রণবিদ্যা নির্দিষ্ট করে যেটা শিখাদি বলছেন, আমি আবারও বলছি যে এই ক্লাবগুলোকে এরা যে পাড়াতে বন্যা হলে, বেশি বৃষ্টি হলে বা আগুন লাগলে যে ছুটে আসতো পাড়ার ছেলেরা, তার জন্য তাদের সরকারি অনুদান দেওয়ার দরকার হতো না। সুভাষ বোসের আমল থেকে হয়ে আসছে, চিত্তরঞ্জন দাসের আমল থেকে হয়ে আসছে। বাংলা কেন, সারা ভারতেরই এটা পাড়ার মানুষের চরিত্র, পাড়ার ছেলেদের চরিত্র। তাদের যখন টাকা দিয়ে আমি প্রতিষ্ঠানের সঙ্গে, রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত করার চেষ্টা করলাম, তার মধ্যে কি সেই সামাজিক ব্যবস্থাটাকে আমি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছি, এরকম ইঙ্গিত নেই, এরকম আভাস নেই? রণবিদ্যা, দেখো, ক্লাবকে টাকা দেওয়া আপনি পুরোপুরি সমর্থন করেন? না না, আমার একটা বলি যে এটা তো মানে কি বলে ইংরেজিতে যাকে বলে ব্লোয়িং আউট অফ প্রপোর্শন, যে জিনিসটা যা করছে এটার যে একটা বিরাট কিছু, এগুলো মানে রাগ করো না, এগুলো কাগজে অনেক বেশি হইচই হয়, কিন্তু পাড়ায় এগুলো নিয়ে হইচই হয় না, প্রথম কথা বলি। দ্বিতীয় হচ্ছে
যে তুমি একটা শব্দ জানো স্বেচ্ছাসেবী সংস্থা, এই স্বেচ্ছাসেবী সংস্থাদের কারা টাকা দেয়? কেন্দ্রীয় সরকার টাকা দেয়, রাজ্য সরকার আজকাল টাকা দিচ্ছে। তো তুমি ক্লাবগুলো, আগেকার যুগে কেউ তো এদেরকে এনজিও ভাবেনি, তারা হচ্ছে পাড়ার ছেলেমেয়েরা, পাড়ার ছেলেরা মূলত, তারপরে বয়স্করা, তারপরে তোমার পাড়ায় পাড়ায় বুড়োরা আসছে এক জায়গায় জড়ো হচ্ছে। এবারে সরকার এদের অনুদান দিল। একদম ঠিক বলছো যে সরকার অনুদান দেওয়ার সময় যারা ভাবছে যে এই করে জনতাকে আমি এক জায়গায় জড়ো করে রাখবো, তাদের একটা উদ্দেশ্য থাকতেই পারে। আবার অন্যদিকে তুমি যেটা বলেছো সেটাও ঠিক, যে টাকা নেব মানেই যে তোমাকে আমি ভোট দেবো, তো সে তো ভালো কথা। যে আমি একটা সংস্থাকে সাহায্য করা মানে সে যে আমায় ভোট দেবে এমন তার কোনো গ্যারান্টি নেই। অতএব সরকার করেছে, ওই যে বললাম যে এর জন্য এটা খুব একটা, যা ঘটেছে খানিকটা আলোচনা হতে পারে, কিন্তু এটা একটা মাত্রাতিরিক্ত, এটা যে একটা বিরাট কিছুর ফলে হয় তা না। কিন্তু যেটা লক্ষণীয় সেটা অন্য, যে কারণে আমি প্রথমে কথাটা আপত্তি করেছিলাম, যে জনবাদীরা জনসমাবেশ করে যে পদ্ধতিতে, আমাদের পরিচিত রাজনৈতিক ব্যাকরণে সেটা মেলে না। কেন? তার কারণ আমরা ভীষণভাবে, ওই আবার বলেছি, রাগ করো না, যে একটা মূল ধারায় কংগ্রেসি ঘরানা, তারপরে বামপন্থী ঘরানায় আমরা ভীষণ অভ্যস্ত। যে এই যেটা শিক্ষাগুলো একদম ঠিক কথা, যে জনসাধারণ মানে কি, শ্রমিক আছে, কৃষক আছে, অতএব কৃষক সভা আছে, অতএব ট্রেড ইউনিয়ন আছে, আর এই সবের উপর পাড়ায় মাতব্বরি করার জন্য আমার লোকাল কমিটি আছে। এলসি হলো পার্টি। ওই জন্য তুমি আগেকার আমলে বন্যার সময় আমি বন্যায় রিলিফ করতে গিয়ে দেখেছি যে না, পার্টির লোকেরা করে দিয়েছে, এবং পার্টির লোক মানে হচ্ছে সমাজের নেতা, খারাপ অর্থে বলছি না, যে সে পার্টির লোককে গিয়ে, পার্টির লোক তোমার বাড়ির ঝগড়া মেটাচ্ছে, পার্টির লোক বিকামস এ সোশ্যাল ইনস্টিটিউশন, যেটা একটা সামাজিক। জনবাদীরা যখন আসছে, তারা তো এই যে তোমার শ্রেণীভিত্তিক সংগঠন গড়ে গড়ে তারপরে আমার পার্টি বাড়বে, এভাবে তো বাড়ছে। এটা তো এক অর্থে বিশৃঙ্খল লাগছে। তার কারণ হচ্ছে যে আমাদের চিন্তাধারার কাঠামোতে এটা কিছুতেই খাপ খাচ্ছে না, যে ওরা কিভাবে জনতাকে জড়ো করে। এবং শিক্ষা সামনে আছে, তাই বলছি, ওর একটা লেখা ওয়ারে আমি পড়ছিলাম, আমি তার বাংলাটা মুদ্রাই দাঁড়ায়, এক অর্থে মনে হয় যে এদের এত বিশাল যোগাযোগটা কিন্তু খানিকটা অবয়বহীন। ইংরেজিতে লেখা ছিল ওটা, যে এটার তুমি নেটওয়ার্ক, যেমন সিপিএম এর তুমি নেটওয়ার্কটা বুঝতে পারবে, যে নেটওয়ার্কের স্টাইল হচ্ছে তার লোকাল কমিটি, তার ব্রাঞ্চ কমিটি, তার ফ্রন্ট রয়েছে। তৃণমূলের বেলা তার না আছে পার্টির ভেতর নির্বাচন, না আছে কোনো কিছু নির্বাচনী সংস্থা, তুমি আজ সে আছে কাল সে নেই, এবং পাড়ায় পাড়ায় সর্বত্র যাও পুরনো কংগ্রেসের মতো, তুমি পশ্চিমবাংলার হেন গ্রাম পাবে না যেখানে একজন তৃণমূল জিতুক না। বাড়লো কি করে সংগঠন? বাড়ার একটা বড় কারণই হচ্ছে যে এটা অনেক কিছু জিনিস যেটা আগে যেগুলো করতো, কান ঘুরিয়ে ধরতো, জনবাদীরা মনে করে নাকটা সোজাই ধরা যাবে, এত আমার ঘুরিয়ে ধরার দরকার নেই। এবং তার জন্য যেটা করছে সেটা হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানগুলোকে সরাসরি তাদের কাছে চলে যাবে। যেতে গিয়ে তুমি যেটা বলছো যে এতে কি ক্লায়েন্টেলিজম হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। ঠিক যেমন ভাবে তুমি বলতে পারো যে সিআইটিউ, এআইটিউসি, এরা কি পার্টিকে সার্ভ করে না? করে। কিন্তু এরা তো তৈরি হয়েছিল খালি ট্রেড ইউনিয়ন করার জন্য। আসলে প্রকৃতপক্ষে তো ট্রেড ইউনিয়নের পার্টির উইং হওয়া উচিত না। কেন তাহলে সিআইটিউ, এআইটিউসি এগুলো ভাগাভাগি হচ্ছে রাজনৈতিক দল অনুযায়ী? কাজে সে দোষ যদি দাও, সে দোষে তো সবাই দোষী। সেই জন্যই বলছি যে এটাকে, এটা আছে, এটা নিয়ে আলোচনা চলতে, এটা আছে, এটা আপনি খুব চমৎকার ভাবে বললেন। হ্যাঁ, এটা সামাজিক জায়গায় একটা প্রতিষ্ঠিত একটা ব্যবস্থা। রবীন্দ্র, আমি অন্য একটা জায়গায় তাহলে নাকি, ধরুন আমি বহু মানুষকে বহু কিছু একটা ছোট আমি রণবীর যেহেতু রয়েছে, রণবীর, আমি যতদূর জানি এই ধরনের একটা লুজলি অর্গানাইজড, একেবারে ফ্লুইড, কে আসছে কে যাচ্ছে, কখন আসছে, কখন সে বিগড়ে যাচ্ছে, কখন সে ছিটকে যাচ্ছে, আবার সে ফিরে আসছে ইত্যাদি, এই যে একটা খুবই কি বলবো লুজ একটা অর্গানাইজেশন, এই ধরনের অর্গানাইজেশন কিন্তু আমরা যদি দেখি সাউথ আমেরিকাতে অনেকগুলো দেশের এই পার্টিস এর মধ্যে এই ধরনের, এবং সেখানে ওই ফুটবল ক্লাবস বিকাম দি র্যালিং পয়েন্ট, তাই কি? হ্যাঁ, একটা দক্ষিণ আমেরিকাতে তো দেখাই যায়, কিন্তু আমাদের দেশে ধরো না, যে মহেন্দ্র টিকায়েতের আন্দোলন হয়েছিল গত শতাব্দীর 80 দশকের শেষ দিকে, 20 বছর কেউ এর কথা জানতো।
এবং আজকে যাকে নিয়ে এত হইচই হচ্ছে, অর্থাৎ আমাদের এই মহেন্দ্র টিকায়েতের ছেলে, এই কি নাম জানি, এই যে রাকেশ 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 তাকে বলা হয় যে এক সময়তে সে বিজেপির মতাদর্শে জড়িয়ে গেছিল, করেছিল, আজকে করেছিল তো। তাই তো বলছি যে হঠাৎ দেখছো যে 20 বছর 25 বছর 30 বছর বাদে জেগে উঠছে। তার কারণ সেটাই যে জনবাদীরা সংগঠন আর আন্দোলনের মধ্যে অত তফাৎ নেই। এটার ইংরেজিটা হলো মোবিলাইজেশন, কিন্তু অর্গানাইজেশন যদি বলো, এই অর্গানাইজেশনটা আমাদের পুরনো রাজনৈতিক ব্যাকরণে খুব অসুবিধা আমাদের হয়। সমাবেশটার মধ্যে খানিকটা ওই যে বলেছো অবয়বহীন, যে এটা মনে হচ্ছে ধরা যাচ্ছে অথচ ধরার নেই। ধরো নির্বাচনে হেরে গেল, কথার কথা বলছি, নির্বাচনে হেরে গেলে খুব শক্ত এই ধরনের আন্দোলনে এক্ষুনি ঘুরে দাঁড়ানো, যদি না তার অত্যন্ত উদ্ভাবনশীল একটা নেতা থাকে, একটা শক্ত একটা গ্রুপ থাকে যে যেটা 2-5 বছরে ঘুরে দাঁড়াতে পারবে। কিন্তু মেক নো মিস্টেক, যে রাজনীতি যে এই ধরনের চলা নয়া উদারনীতিবাদী আমলে, যেখানে তুমি এত ইনস্টিটিউশনাল অ্যাগ্রেশন বলতে পারো, যত প্রাতিষ্ঠানিক যে আধিপত্য সমাজের উপর এসে পড়ছে, অসংগঠিত মানুষ তো সাবেকি বামপন্থী চিন্তাধারায় যেখানে হয়তো আবার কাজে লাগে, কিন্তু এভাবে তো জড়ো হচ্ছে সম্ভব। আমি প্রশ্ন তুলি তাহলে, সেটা হচ্ছে এইটাই আর কি কথা, যে ওই জনবাদী কায়দায় যে সমাবেশ, এইটা চট করে যাবার না, কিছু যাবে না। কিন্তু এবার ধরুন যে যারা দিচ্ছে আর কি সরকার, সেই সরকার মনে করলে আমরা বহুদিন থাকবো, 5 বছর থাকলে যা খুশি করে বেরিয়ে চলে যায়, তছনছ করে চলে যাওয়া যায়, 10 বছর তছনছ করে চলে যাওয়া যায়। বেশি দিন থাকতে হলে কোথাও একটা তৈরিরও দায় নিতে হয়, উৎপাদনেরও দায় নিতে হয়, অর্জন করারও দায় নিতে হয়। আমি যদি ক্রমাগত খরচ করে যাই, যেখানে সত্যি সত্যি আমার কোনো উৎপাদন কিছু নেই, আমার কোনো আয় কিছু নেই, আয়ের কোনো উৎস নেই, তাহলে খুব মুশকিল। পশ্চিমবঙ্গে নিয়ে আপনি বলছেন, আমি শুনতে ভালোই লাগছে। পশ্চিমবঙ্গ সরকারের আয়ের উৎস কি? পশ্চিমবঙ্গ সরকারের প্রধান আয়ের উৎস হচ্ছে যেটাকে রাজ্যের এক্সাইজ ডিউটি, মদ বিক্রির আয়। কোথা থেকে কোথায় আমরা এসে দাঁড়িয়েছি? আমরা এই সরকার এই ব্যবস্থায় চলতে থাকে, সেটা কি দাঁড়াবে কোথায়? আমরা খরচা চালাবো কি? আপনি সবাইকে দিচ্ছেন, খুব ভালো কথা, আমার শুনতেও খুব ভালো লাগছে, আমারও কিছু পেলে ভালো লাগবে, কোথা থেকে আসবে, দেবে কে? দেখো, তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? আমি ডেভিলস অ্যাডভোকেট হিসেবে বলছি না, কিন্তু আমি ডেভিলস অ্যাডভোকেট, আমি তো হ্যাঁ, কিন্তু আমি তোমাকে আবার বলি যে আমি ভাবি অন্যভাবে। এই যে আবার আমার কথায় এটা দোষ নিও না, যে এই যে আয় ব্যয়ের সঙ্গতি মেলানো এবং সারাক্ষণ ডেফিসিট ফাইন্যান্সের ভয় যে আমার ঘাটতি হয়ে যাচ্ছে আমার এতে, এই জিনিসটা আমাদের সাধারণ বুদ্ধি, যাকে ইংরেজিতে আমরা কমন সেন্স বলি, তার মধ্যে আজকে নয়া উদারনীতিবাদী যে অর্থনৈতিক যে বোধ বুদ্ধি আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তার ফলে আমরা প্রথমত যাকে বলে যে আগে যেটা শিখেছি সেটা আগে ভোলা, নতুন জিনিসটা বোঝার জন্য আমরা সেটা করতে চাই না। তারপরে আমাদের যে প্রশ্নগুলো যেগুলো উঠে আসে, প্রশ্নগুলো খুব পুরনো চিন্তাধারার মধ্যে থেকে। কেন বলছি তোমার এই প্রশ্নের উত্তরে সংক্ষেপে বলি, যে সামাজিক পরিকাঠামোয় যদি সরকার ব্যয় করতে থাকে, ধরো প্রত্যেকটা জেলায় একটা করে বিশ্ববিদ্যালয় করবো, আস্তে আস্তে মান বাড়বে, কিন্তু মান বাড়া নিয়ে এখন আমি চিন্তিত নই। আগে আমি চিন্তিত যে 100 মাইল দূরে গিয়ে কাউকে যেন বিশ্ববিদ্যালয় পড়তে না, প্রত্যেকটা মহকুমা প্রত্যেকটা শহরে আমি একটা করে কলেজ করব। আমি এগুলো সাধারণ একটা উদাহরণ, প্রত্যেকটা শহরে আমি একটা সুপার স্পেশালিটি কি নাম দিয়ে হাসপাতাল করবো, লোকজনকে চাকরি দিতে থাকবে। দুটো ভাবে এটা দেখা যায়। এক হচ্ছে যে এর ফলে ক্রমাগত সামাজিক পরিকাঠামোর উন্নতি হচ্ছে, কিছু কিছু যাকে বলে মেটেরিয়াল ইনফ্রাস্ট্রাকচার উন্নতি হচ্ছে বটে, কিন্তু তার চেয়েও বেশি সামাজিক পরিকাঠামোর উন্নতি হচ্ছে, যেটা অনেক বেশি সমাজকে অ্যাকচুয়ালি একটা ভেঙে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, তার থেকে সমাজকে বাঁচাচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে যেটা নিয়ে আজকে তোমার অমর্ত্য সেন, রঘুরাম রাজন, সবাই পৃথিবীর সবাই এ নিয়ে বলছে, যে লোকের হাতে পয়সা নাই। লোককে যদি পয়সা না দিতে পারো এই অবস্থায়, তাহলে তুমি অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে। তার ফলে এখন তুমি যদি দেখো চিন্তা করে যে পশ্চিমবঙ্গের আয়,
প্রথমত আমাদের চলতি কথাই বলি যে এটা এক্সাইজ ডিউটি থেকে আসছে, কিন্তু তথ্যের দিক দিয়ে এটা সত্যি কথা না। প্রথমত হচ্ছে যে পশ্চিমবঙ্গের আমি বলুন, আমি শুধু একটাই বলে রাখছি যে এই যে হাতে পয়সা নেই, যখন সরকারের তো পয়সা না থাকে, একমাত্র কেন্দ্রীয় সরকার টাকা ছাপতে পারে। ফলে টাকা বিতরণের যদি খেলাটা হয়, সেখানে কিন্তু কেন্দ্রীয় সরকার সবসময় রাজ্য সরকারকে হারিয়ে দেবে, কেন্দ্রের শাসক দল রাজ্য সরকারকে হারিয়ে দেবে, যেটা নির্বাচনী ইস্তাহারগুলোর মধ্যে পরিষ্কার প্রতিফলিত হচ্ছে এবার। শোনো, বেআইনি ভাবে রাজ্য সরকার কাউকে কোনো টাকা দিচ্ছে না। টাকাটা যেটা দিচ্ছে, যেটাকে আমরা বলছি, তার ভিত্তি হয়তো রয়েছে যে অনুৎপাদক ব্যয়, মানে তোমার যে কথাটা আমি ধরে নিলাম যে অনুৎপাদক ব্যয়টা কোনো বেআইনি ভাবে করছে না। কেন্দ্র তাই করছে, কেন্দ্র ঠিক তাই করছে, কেন্দ্রীয় সরকারের বেআইনি ভাবে কাউকে কিছু দিচ্ছে না। হ্যাঁ, কিন্তু কেন্দ্র সরকারের তোমার যে রেকর্ড, মানে তোমার যে কথা, তাতে তুমি দেখো যে শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে এবং বাজার থেকে কত টাকা কেন্দ্রীয় সরকার তুলে নিয়েছে। কেন্দ্রীয় সরকারের হাতে তো সবকটা প্রতিষ্ঠান, তার ব্যাংক ছিল, তো ডিমনিটাইজেশনে কত টাকা গেছে, কত টাকা বাজার থেকে চলে গেছে, তার খালি একটা হিসেব না। এ নিয়ে তো অনেক লেখা হয়েছে। ডিমনিটাইজেশনে কত শ্রেণীর, মানে সমাজের কতগুলো স্তর তার ফলে নিচে নেমে গেছে, যে যার ঘুরে দাঁড়িয়ে সম্পূর্ণ হারিয়ে গেছে। কিন্তু আমি খালি অতদূর, কেননা কেন্দ্রীয় সরকারের অর্থনীতির দুটো ভিত্তি আছে। একটা হচ্ছে যে একটা এক্সট্রিম, একটা রক্ষণশীল একটা জিনিস আছে, যে আমার আয় ব্যয়কে আমি কিছুতেই আমি ব্যয় বাড়াবো না, আর ব্যয় যদি করব সেই ব্যয়টা সে জানে কি সে ব্যয় করবে, সেটার কথা আমি সে আর্গুমেন্টে যাচ্ছি না, সেটা তুমিও জানো। কিন্তু আমার আয় যত আমি কিছুতেই ব্যয় করবো না। আর রাজ্য সরকার হচ্ছে যে আমি এইটা আমার মূল কথা না, আমার মূল কথা হলো যে আমার এই লোকগুলোকে দেখতে হবে, এই লোকগুলো আমাকে ভোট দিয়ে এনেছে, এ যাতে জল পায়, এ যাতে শিক্ষা পায়, এ যাতে পায় চটি পায়, এ যাতে দুপুরে খেতে পায়, এ যাতে চা বাগানে এনার্জি আসা, এর তো কোনো তোমার রেশনাল যুক্তি নেই। কিন্তু এটাও তো সত্যি যে গত 3 বছরে চা বাগানেতে অনেক বেশি স্টারভেশন রেট কমে গেছে, তার কারণ হচ্ছে চা বাগান এনআরইজি এর আন্ডারে এসছে। আর তুমি যদি বলো এটা কি অনুৎপাদক উৎপাদক, তাহলে আমি বলবো তোমার উৎপাদক এটা কি সংজ্ঞাটার, এই সংজ্ঞা তো করতে গিয়েই তো সিঙ্গুরে মরেছিল। এই কথাটাই তো বলছি যে এটা এত একটা নিউ লিবারাল ওয়ে অফ লুকিং এট থিংস, যে আমরা সম্পদ বৃদ্ধি হয় কি করে। তুমি বাংলার কৃষি উৎপাদনের ভিত্তিটা কিভাবে বলো সুদীপ্ত, তুমি ব্যাখ্যা করবে, কিসে ব্যাখ্যা করবে যে বাংলার কৃষিতে অন্তত 10টা আমি তোমার বলতে পারি, বিষয় বলতে পারি, মাছ থেকে আলু থেকে তুমি সব জানো, ডালের একাংশ থেকে শুরু করে চাল থেকে, কি করে বাংলা আত্মনির্ভর। কিন্তু আমরা ওই যে বলি গ্রাম ভিত্তিক শহর শিল্প, তো ভিত্তিটাই তোর যদি দুর্বল হয়ে গেল, তো আর উপরে যেটাই করবি সেটা করবি কি করে। আজকে যে এই যে এনার সারা ভারত থেকে পরিযায়ী শ্রমিকরা ফেরত গেল, বাঁচালো কে বলো, কে বাঁচালো? এক এনআরইজি খানিকটা পারলো, আর সেই ফেরত গিয়ে সেই ছোটখাটো যা হোক করে তাকে গ্রামে টিকে থাকবে। গ্রামীণ কৃষি অর্থনীতি, গ্রামীণ অর্থনীতি, কৃষি অর্থনীতি বাঁচিয়ে দিয়েছে। পশ্চিমবাংলার বাজেট দেখো, এইবারে দেখলেও বুঝবে এটা হচ্ছে স্টেট ডোমেস্টিক গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে ভারতবর্ষের মধ্যে এটা হচ্ছে হয় 4 অথবা 6, আমার এখন আর মনে নেই তার স্থান। এবং তার আইটেমস যদি দেখো, দেখলেই বুঝতে পারবে যে এটার একটা, ওই যে আবার বলছে যে ইকোনমিক কমন সেন্স পপুলিস্টদের যে সাধারণ বুদ্ধি অর্থনীতিটাকে কি করে দেখবো, এটা প্রায় গরিব নিম্ন। এটা রিক্সাওয়ালাদের দেখে যে আগে খাই পড়ি বাঁচি, তারপর তো বড় পরিকল্পনা দেখে, আর বড় পরিকল্পনা করতে গিয়ে তুই তোমাকে মেরে ফেলবি, তাহলে তখন আমার এ দেখবে বাবা কি হলো। আচ্ছা, শিখাদির কাছে একটু যাই এই বিষয়টা নিয়ে। শিখাদি, তোমার বক্তব্য শুনি। আচ্ছা শোনো, রণবীর যেটা বলছে আমি সম্পূর্ণ একমত রণবীরের সঙ্গে, কিন্তু যেটা আমি আরো একটু যোগ করে দেবো, সেটা হলো এই যে সামাজিক খাতে রাজ্য সরকারগুলো যে খরচা করে, ধরো স্বাস্থ্য, এই যে শিক্ষা, জল, বাড়ি, রাস্তা ইত্যাদি, এটার কিন্তু একটা মোমেন্টাম এবং একটা ডাইনামিক্স তৈরি হয়। এটা কিন্তু ডেভেলপমেন্ট ইকোনমিক্স বেশ ভালো করে আজকাল সেটাকে কি বলবো মডেল করতে পারি, এবং তারা জানে যে এটা কিভাবে হয়। এবং তাতে কিন্তু এমন নয় যে এটা শুধু খরচাই হয়ে গেল, রিটার্নস অন ইনভেস্টমেন্ট কিছু হলো না, প্রচুর রিটার্নস অন ইনভেস্টমেন্ট হয়।
এবং সেটা মানে হিউম্যান ক্যাপিটাল, যেটা যে ডেভেলপমেন্ট ইকোনমিক্সের একটা যেটা মূল বক্তব্য, সেটা হলো যে তুমি যখন হিউম্যান ক্যাপিটালকে আরো বেশি সমৃদ্ধ করবে, মানুষকে তুমি যদি অনেক বেশি সমৃদ্ধ করবে, তখন তার যে প্রোডাক্টিভিটি, তার যে কর্মক্ষমতা, তার যে চিন্তা ভাবনা করা, তার যে কি বলবো ইনিশিয়েটিভ নেওয়া, সমস্ত পাল্টে যাচ্ছে। আমি তোমাকে একটা খুব সাধারণ এক্সাম্পল দিই, এই রাজ্য সরকারের একটা প্রোগ্রাম নিয়ে। এই যে আমরা বলি কন্যাশ্রী, কন্যাশ্রীতে কি, যে তুমি যদি শিক্ষায়, একটি মেয়ে যদি অনেকদিন ধরে শিক্ষা ব্যবস্থার মধ্যে থাকে, তাহলে একটা বয়সে গিয়ে তাকে একটা নগদ টাকা দেয়া হবে। এখন এটা মনে হতে পারে যে একটা রিওয়ার্ড, এটা মনে হতে পারে যে একটা পাইয়ে দেওয়া, কিন্তু এই মেয়েটি কিন্তু অনেকগুলো জিনিস থেকে সে নিজেকে তারপরে বাঁচাতে পারছে। এক, চাইল্ড ম্যারেজ। দুই, ও যে শিক্ষার মধ্যে থাকছে, ও নেক্সট স্টেপটা সে কিন্তু অ্যাক্সেস করতে পারছে। এবং এই ম্যানিফেস্টোতে ওই যে ক্রেডিট কার্ড, 10 লক্ষ টাকার ক্রেডিট কার্ড 4% সুদে যেটা গভর্নমেন্ট গ্যারান্টি দিচ্ছে, এটার মানে এই যে একটা মেয়ে কিন্তু সে তার ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চয়েসেস, মানে সে অনেক বেশি ভাবে ভাবতে আরম্ভ করতে পারে যে আমি কি করব। এবং এটা ইজ এ লং গেম, এটা কোনো শর্ট টার্ম গেম নয়। এটা এমন নয় যে তুমি এর ইম্প্যাক্টটা কাল দেখবে, কিন্তু এই যে চেতনার যে একটা তফাৎ আসছে, এই যে চেতনাটা ও যা অন্যভাবে ভাবতে পারছে, এইটা নিয়ে অমর্ত্য সেন বহুবার লিখেছেন এবং এটা জাস্টিসের মধ্যে পড়ছে। ফলে এই যে একটা ব্যবস্থা, মানে কন্যাশ্রী বলো, রূপশ্রীও ইনফ্যাক্ট ওটা ডাওরি হিসেবে তুমি যদি দেখো, সেটা একটা আর্গুমেন্ট। তুমি যদি দেখো যে সেই মেয়েটি কিন্তু তাহলে ডিসাইড করতে পারছে যে সে কাকে বিয়ে করবে, কারণ তার বাবা যাকে, কারণ রুরাল এরিয়াতে বিশেষ করে, বা খুবই পুয়ার ফ্যামিলিজে তুমি যদি দেখো, তারা কিন্তু মেয়েকে যে করে হোক নিজের ঘাট থেকে নামিয়ে দিতে চায়। কিন্তু মেয়ের হাতে যখন টাকা আসছে, সে কিন্তু তার মতো করে একটা চয়েস এক্সার্ট করার পজিশনে যাচ্ছে। আমি বলছি না যে সে আজকে করছে, কিন্তু এই ব্যবস্থা একটা তৈরি হয়ে গেছে যার মাধ্যমে সে কিন্তু করতে পারবে। ফলে অনেক, মানে একেবারে মানে কি বলবো, গ্রাসরুটে গিয়ে এক ধরনের আমূল পরিবর্তন করার একটা ব্যবস্থা হচ্ছে। এই যে ধরো স্বাস্থ্যসাথী, এটা ইজ এ কারেক্ট, মানে আমি স্যাম্পল অফ ওয়ান দিতে পারি, বাট আই এম শিওর যে there are many more samples like that. মানে স্বাস্থ্যসাথী কার্ডটা 5 লক্ষ টাকা ইন দ্য নেম অফ দ্য ফিমেল হেড অফ হাউস হোল্ড, তাই তো, মহিলার নামে এই কার্ডটা। তার মানে শি ইজ এন্টাইটেলড টু মেক আ ডিসিশন, যেটা আমাদের আমাদের দেশে এই ডিসিশনটা মহিলাদের হাতে খুবই কম থাকে। এবং সারা পৃথিবীতে রিসার্চ বলে যে women postpone accessing healthcare because other men and boys get priority. কিন্তু আমি যেটা বলতে চাইছি তোমাকে, সেটা হচ্ছে এগুলো খুবই ভালো, কোনো সন্দেহ নেই। এগুলো ঠিক আমাদের আমরা সল্টলেকে বসে আছি, এই মাত্র 60-70 কিলোমিটার যদি সোজা পূব দিকে চলে যাই, আমরা অন্য একটা দেশে চলে যাব। মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকে এটা 25-30 বছর আগে ব্র্যাকে ফাজলে হাসান আবিদ তারা করে গেছেন। বাংলাদেশ থেকে মডেলগুলো অনুসরণ করছে। মহিলাদের হাতে ক্ষমতা দেওয়া, মহিলাদের হাতে প্রথম পয়সা দেওয়া, মহিলাদের ক্ষমতায়ন করা, তাতে যে গোটা পরিবারে উত্থান হয়, বিষয়ে কোনো সন্দেহ নেই, প্রতিষ্ঠিত। মোহাম্মদ ইউনুস নোবেল প্রাইজ পেয়ে গেছেন এই নিয়ে বহু বছর আগে।
আমাদের এগুলো শিখতে সময় লেগেছে, মানে কলকাতা অব্দি এসছে, দিল্লি অব্দি এখনো যায়নি শিক্ষাটা। আমার কথাটা অন্য। হ্যাঁ, কেরালা জয়ললিতা কিন্তু প্রথম অনেকগুলো জিনিস জয়ললিতা করেছিলেন। হ্যাঁ, জয়ললিতা করতে পারে। আর আমি বলছি ঠিক সেই জিনিসটা যদি হয়, ধরো তুমি যেটা বলছো এটা দীর্ঘস্থায়ী, যদি মানুষের একটা উন্নয়নের কথা, মানুষের জীবনে মান উন্নয়ন কথা, তাকে ক্ষমতায়নের কথা, এম্পাওয়ারমেন্টের কথা, যেটা অমর্ত্য সেনের কথা তুমি বলছো, সেইটা তো একটা জিনিস। আর এই জয়ললিতার কথা যদি বলি, তামিলনাড়ুতে যে পলিটিক্স আমরা দেখেছি, আমি ইলেকশন কভার করতে গিয়ে দেখেছি, এই নির্বাচনে একদল বললো প্রেসার কুকার দেবে, পরের নির্বাচনে অন্য দল বললো আমি গ্যাস ওভেন দেবো, এখন ইন্ডাকশন কুকার অব্দি এসছে, পরে নিশ্চয়ই মাইক্রোওয়েভ অব্দি এবারে এসে গেছে। এই যে মহিলাদের, আবার কিন্তু বলছি, মহিলাদের কেন্দ্র করে কিন্তু রান্নাঘরের জিনিস কিন্তু দেওয়া হচ্ছে। এআইএডিএমকে এবং ডিএমকে এই প্রতিযোগিতার মানে দেওয়ার প্রতিযোগিতা কিন্তু 20 বছর ধরে আছে। পশ্চিমবঙ্গে আমরা সেটা এতদিন পরে আনলাম। যদি সেটা বলো, এই যে আম্মা কিচেন, মহিলাকে সকালবেলা রান্না করতে হচ্ছে না, রাত্রেবেলা তাকে রান্না করতে হচ্ছে না, সে তার এই যে ডাবল ট্রিপল বার্ডেন অফ হাউসকিপিং অ্যাজ ওয়েল অ্যাজ লেবার, তাকে সেই বোঝাটা বইতে হচ্ছে না। এই যে একটা জিনিস, এটার একটা ভ্যালু আছে। এটাকে আমি পপুলিস্ট বলতে পারবো না। একটা কথা বলি, হ্যাঁ, না একটা হচ্ছে যে আপত্তির কি আছে বাবা, আমার বাড়িতে কেউ দিক না, কিন্তু খুশি হবো। তো আবার বলছি যে এইগুলো আমার আপত্তির কিছু নেই, আপনি সমর্থন করলে আমাকে আপত্তি জানাতেই হবে, কারণ আমি আপনাকে খুঁচিয়ে ব্যাপারটা বার করতে চাই। আমি যে কথাটা বলতে চাইছি যে সামাজিক যে বিভিন্ন দ্বন্দ্ব থাকে, তাতে এগুলো তো এক এক ভাবে প্রতিভাত হতে থাকে। তার ফলে সরকার যখন ধরে নাও না যে এই যে এনআরইজি কি করে শুরু হলো, এনআরইজি তো শুরু হয়েছে যে রাইট টু ওয়ার্ক, রাইট টু ফুড, পিইউসিএল এর সেই বিখ্যাত কেস 2001 সাল সুপ্রিম কোর্টের অর্ডার। তারপরে তো এই যে জনসাধারণ আজকে যে পাচ্ছে, যেগুলো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ওভাবে ভাবতে পারতো না, কিন্তু জনবাদী দলগুলো এসে অনেক বেশি উদ্ভাবন করে জনসাধারণ যেগুলো চায়, তারা এতদিন যার চেষ্টা চরিত্র করেছে তার জন্য তারা দিচ্ছে। এক হচ্ছে যে এটা নিয়ে আপত্তি তোলা বা এটা নিয়ে প্রশ্ন আসা মানেই হচ্ছে যে আমাদের রাজনীতিটাতে আনুষ্ঠানিকভাবে যখন রাজনীতি ভাবি, তখন ওই মাথা তলায় পা উপরে এই অবস্থা থাকে। কিন্তু আমি অন্য কারণে কথা বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে একটা জায়গায় তুমি ঠিক যে তৃণমূল অনেক বেশি পশ্চিমবাংলার ক্ষেত্রে উদ্ভাবনী শক্তি দেখাতে পারত এবং তার সীমাবদ্ধতাটা কোথায়। একটা দিকে ঠিক, যেটা তৃণমূল অর্থনৈতিক বিজ্ঞান দিয়ে বোঝেনি। এবং আমি তো আবার বলছি যে জনবাদী রাজনীতির নয়া উদারনীতিবাদের এই বিশ্বজোড়া অভ্যুত্থান না হলে জনবাদী রাজনীতির আজকে প্রাধান্য বোঝা যেত না। বা এটা বলতে পারো খানিকটা সেই পুরোনো আমলে মার্কস বলেছিলেন যে শিল্প ধনতন্ত্র যা, তার ফসল হলো, পরিণাম হলো শ্রমিক শ্রেণী, এবং শ্রমিক শ্রেণী যতদিন শিল্প ধনতন্ত্র থাকবে, শ্রমিক শ্রেণী তার বিপক্ষে দাঁড়াবে। যতদিন নয়া উদারনীতিবাদী এইভাবে চলবে, তত মানুষ অসংগঠিত হয়ে যাবে, তত মানুষের চাকরি যাবে, তত পুরনো স্থায়ী শ্রেণীগুলো ভেঙে যেতে থাকবে, তত সমাজকে মনে হবে টুকরো টুকরো, ততই জনতাকে রাজনীতিতে ফেরত আসার জন্য নানাবিধ নতুন পন্থা নিতে হবে। কতদিন চলবে কি চলবে জানি না। কাজেই অর্থনীতির রাস্তা তারা কতটা পরিকল্পিতভাবে নেয় এটার আমি বলতে পারবো। নিলে ভালো, কিন্তু না নিলে আশ্চর্য হওয়ার কিছু নেই। যেটা তোমার কথাটা ঠিক, কিন্তু যে কথাটা আলোচনায় যাওয়া দরকার, যে সামগ্রিকভাবেই নয়া উদারনীতিবাদী অর্থনীতি বোঝে যে উৎপাদনের দিকে ঝোঁক দিয়ে লাভ নেই, জোর দিয়ে লাভ নেই, জোরটা দিতে হবে পরিকাঠামো বাড়ানোর দিকে। তুমি ভারত সরকারের টাকা পয়সা কিসে খরচ হয় কখনো লক্ষ্য করেছো? সবচেয়ে বেশি এবারের বাজেটেও পরিকাঠামোর, এবং সেগুলোকে তুমি বলতে পারো মেটেরিয়াল ইনফ্রাস্ট্রাকচার, যার জন্য ভারত সরকারের সবচেয়ে বেশি ব্যয় এবারও হচ্ছে। যে ব্যয়টা আবার সে সোজা করছে না, বেসরকারি পুঁজির সঙ্গে সহযোগিতা করে করছে। একটা হচ্ছে এই যে মৌসুম, অর্থাৎ বিভিন্ন পোর্টকে ঘিরে ভারত সরকারের যে বাণিজ্যিক সামুদ্রিক বাণিজ্য পরিকাঠামো তৈরি করা। দ্বিতীয় হচ্ছে বড় বড় হাইওয়ে তৈরি করা। তৃতীয় হচ্ছে যত ধরনের স্পিডওয়েজ পারা যায় তৈরি করা। চতুর্থ হচ্ছে যত ধরনের এয়ারপোর্ট টার্মিনাল তৈরি করা যায় তৈরি করা। এবং তোমাকে না, যদি প্রশ্ন করা যায়
যে এতে কটা বুনিয়াদী শিল্প তৈরি হলো। বুনিয়াদী শিল্প তো তৈরি করা তো নয়া উদারনীতিবাদী অর্থনীতি দেখছে সম্ভবই না। তার কারণ হচ্ছে যে জিনিসটা আসলে অনেক বেশি সার্কুলেশনের মধ্যে তাকে যেতেই হবে। যেটুকু আপনি রণবিদ্যা আপনি যেগুলো বললেন তাতে তাতে রণবিদ্যা আপনি বললেন প্লিজ, আপনি যেটা বললেন তাতে আপনি যে বিশেষ বিশেষ পরিকাঠামোর কথা বললেন, বিমানবন্দর, বন্দর ইত্যাদি, এতে কিছু কিছু মানুষের খুব লাভ হয়, কিছু কিছু অন্য পেশার মানুষের, রাজনীতি মানুষের আরো বেশি লাভ হয়, এতে সারা দেশ জুড়ে প্রচার টোচার করা যায়, এতে সব মিলিয়ে ব্যবস্থাটা খুব ভালো টিকে থাকে আর কি। না, আমি খালি সে অর্থও বলিনি, কিন্তু আমি এইটুকু বলছি যে নয়া উদারনীতি অর্থনীতি যেটা বোঝে যে পণ্য উৎপাদনটাই সব না, আমার সঞ্চালনের ব্যবস্থা করতে হবে, এবং সেটা শ্রমের ক্ষেত্রে। যে কারণে গত 20 বছরে এত পরিযায়ী শ্রমিক, এটা 40-50 বছর আগে ছিল। যখন 1980 সালে ইন্টারস্টেট মাইগ্রেন্ট ওয়ার্কম্যানস অ্যাক্ট হয়েছিল, তবু সে যুগে এটা করা সম্ভব হয়েছিল, যদিও বহু ভুল ত্রুটি তার মধ্যে ছিল। আজকে তো জানো 2020 সুপ্রিম কোর্টে কেস চলছে, তারা বলছে আমরা ভুলেই গেছিলাম যে ওরকম একটা অ্যাক্ট আছে, যখন এত পরিযায়ী শ্রমিকের এই দুর্দশা। কিন্তু ফিরে আসি কথাটায়, যে জনবাদী সরকার এইটা বোঝে পরিকাঠামোর উন্নতি করতে হবে, সামাজিক পরিকাঠামোর গুরুত্ব দেয়, রাস্তাঘাট তৈরিতে গুরুত্ব দিচ্ছে, কিন্তু একটা খুব বড় ব্যর্থতা, যে কারণে বলছি তার পরিকল্পনার অভাবের ফলে সে যা পারে সেটাও পারছে না। যেমন ধরো কিষাণ মান, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভাবনা ছিল, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যদি সবচেয়ে বড় ব্যর্থতা যদি জনবাদী পরিকল্পনায় পরিকাঠামো উন্নতির ক্ষেত্রে দেখো, সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে কিষাণ মান। অনেক কারণ, আমরা সে আলোচনা করলে পরে আসবো সে আলোচনায়, যে কিষাণ মান্ডি কেন যে ভাবনাটা ভাবা হলো, সেই ভাবনাটা কি, অথচ এটা পশ্চিমবঙ্গের অর্থনীতির পরিকাঠামোর জন্য, সেটা ছোট শহরের বাইরে কোল্ড স্টোরেজ ওনাররা তার বিপক্ষে থাকে, ফোরেরা তার বিপক্ষে থাকে, সরকার চায় একরকম ভাবে হোক, মাঝারি গরিব কৃষকও বুঝতে পারে না কিভাবে তার যথেষ্ট পরিমাণে তার উৎসাহ পায়, নানাবিধ কারণ, যার জন্য কিষাণ মান্ডিতে এবারেও বাজেটে টাকা প্রচুর ঢালা হয়েছে। কিন্তু আমার একটা সন্দেহ যে এই নির্বাচন এবং তার পরবর্তীকালে এই যে জনবাদী সরকারের যে কি বলবে বুশ ফায়ার ফাইট, সারাক্ষণই সমস্যা সামলে চলেছে, তার আর রণনীতি নিয়ে ভাবনা নেই, তার কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই, তার হলে তো সেটা একটা অন্য ধরনের পার্টি হতো। কাজেই তোমার ওই কথাটা আমি মানি যে সম্পদ সৃষ্টিতে জনবাদীরা কিভাবে দেখে, আমি সেটাই বললাম যে দেখার একটা ভালো দিক আছে যেটা খুব স্বাভাবিক, কিন্তু অন্য দিক যেটা, যে এরই মধ্যে সে পরিকল্পনা আরো করতে পারতো, যার জন্য সম্পদ সৃষ্টি সে করছে, যেহেতু চিরাচরিত ভাবে করছে না, অতএব আমাদের কি বলবে যে আমাদের অর্থনৈতিক প্রজ্ঞায় এটা একটা প্রশ্ন চিহ্ন থেকে যায়। কিন্তু অন্যদিকে যেটা রণবিদ্যা শেষের দিকে চলে এসে আরেকটা প্রশ্ন তুলি। জনবাদী মানে তো সব জনের জন্যই হওয়া উচিত। এবার যদি আমি বিভাজন করে দিই, কেন্দ্রের শাসক দল যদি বলে যে পশ্চিমবঙ্গে অমুক জাতের জন্য অমুক কিছু আছে, অমুক জাতির জন্য সংরক্ষণ আছে, তিরি মাহিষ্য ইত্যাদি ইত্যাদি, 27% মানুষের জন্য কোনো উচ্চারণ নেই বৃহৎ সংকল্প পত্রে, তখন তো জনবাদী মানে তো ভাগ হয়ে গেল, তো তাহলে আর জন রইল কোথায়? তখন তো সম্পূর্ণ একটা বিভাজন হয়ে গেল। শিক্ষার্থী আগে বলো না এটা নিয়ে, বিজেপির মানে ম্যানিফেস্টোর কথা বলছি। আমি বুঝেছি 27% মানুষের কোনো উল্লেখ নেই সম্পূর্ণ, তাহলে কোন জনের জন্য কথা হচ্ছে? জনটাকে বেছে নেন তো, এটা হচ্ছে আমার জন, আমি এর জন্য করবো, ওক জন বাদ। দেখো এটা ভেরি ক্লিয়ার। তারা বলেছে যে প্রথম ক্যাবিনেট মিটিং এ তারা সিএএ লাগু করবে। আসামে বিজেপি ম্যানিফেস্টো পড়ছে, সেখানে কিন্তু কোনো উল্লেখ নেই, সিএএনআরসি কোনো উল্লেখ নেই। সিএএ লাগু করবে বলাটা যতটা সহজ, লাগু করাটা কিন্তু ততটাই ডিফিকাল্ট, এবং অমিত শাহ সেটা খুব ভালো করে জানে, কারণ তার রুলস এখন হচ্ছে তৈরি করে পার্লামেন্টে প্রেজেন্ট করতে পারেনি, এইটা একটা সমস্যা, কিন্তু বলে দিল, কারণ তার এই বিভাজনটা রাজনৈতিক কারণে তার এই বিভাজনটা প্রয়োজন। এবং সে তারপরে যেটা বলছে যে রেফিউজি ফ্যামিলিকে আমি এতগুলো টাকা দেব, তার মানে সেই বিভাজনটা আরেকটু নিচের দিকে তারা ঠেলে গেঁথে দিল আর কি, সেইটা একটা গেল। তারপরে বলছে আমি টাস্ক ফোর্স করব, আর্মস র্যাকেটিং, আনচেক নার্কোটিক্স, ল্যান্ড গ্র্যাব, ফেক কারেন্সি সার্কুলেশন
আর ফাইনালি ক্যাটেল স্মাগলিং। তার মানে তাদের যে উন্নয়ন বা তাদের যে জনবাদী তাদের প্রোগ্রাম, সেগুলো কিন্তু খুব বেশিভাবে স্পেসিফিক্যালি এক শ্রেণীর মানুষের দিকে টার্গেটেড, এবং তাতে তাদের কোনো অসুবিধে নেই। তার কারণ তারা সংবিধানের এই যে ইউনিটি, ডাইভার্সিটি, ইকুয়ালিটি, জাস্টিস, এগুলো কোনোটাই মানে না। তাদের মূল কথা হলো যে আমরা মেজরিটির জন্য কাজ করব, এবং মেজরিটি পলিটিক্সটাই আমাদের পছন্দ, এই জন্যই আমরা আছি। আমরা মেজরিটির যা, এই যে রেফিউজিদের আমি ইয়ে করব, আমি বর্ডার ফেন্সিং করে নো ইনফিল্ট্রেশন বন্ধ করে দেবো, তাদের ধারণা যে যত সরকারি টাকা বা ব্যবসার টাকা বা যাই আছে না কেন, সেইগুলো একটা সম্প্রদায়ের লোক সব ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে, বাকিরা কিছু করে উঠতে পারছে না, এই ধরনের একটা তারা একটা ন্যারেটিভ তৈরি করছে। কেন আসবো এটা না, এখন যদি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ বা ভারতের অবস্থা মিলিয়ে দেখা যায়, মনে কি আমেরিকা থেকে দলে দলে লোক মেক্সিকোতে চলে যাচ্ছে। কেন আসবে? বাংলাদেশের অবস্থা আমাদের থেকে এখন খারাপ নয়, সেখান থেকে লোকে এখানে হঠাৎ কেন আসতে যাবে? মানে আসবে না, কিন্তু যেটা হয় যে ভালো জায়গায় যায় কাজের সন্ধানে। কতগুলো কারণে যখন তারা তাদের নিজেদের দেশে কিছু জিনিস অ্যাক্সেস করতে পারে না, তখন তারা চলে আসে। এটা সে আমেরিকা থেকেও তো ঝুড়ি ঝুড়ি লোক, অ্যাজ ইউ সেড, মেক্সিকো যাচ্ছে কাজের জন্য, ইউকে থেকেও যায়, সব ডেভেলপ কান্ট্রিজ থেকে যায়, তখন তো আমরা কিছু বলি না। ব্যাপারটা হচ্ছে যে বিজেপির একটা নির্দিষ্ট চ্যানেলের মধ্যে দিয়ে তারা যে প্রোগ্রামগুলো তৈরি করছে, সেইটা তার একটা স্পেসিফিক টার্গেট গ্রুপ আছে, এবং এই স্পেসিফিক টার্গেট গ্রুপের কাছে তারা যখন মানে ডিসক্রিমিনেশন করবে, তখন কিন্তু তারা একটা সোশ্যালি ডিস্টেবিলাইজ করে একটা ভলাটাইল সিচুয়েশনের দিকে এগিয়ে যাবে। এবং এই ভলাটিলিটিটা এমনই একটা জিনিস যে তারা যদি মনে করে থাকে যে তারা সোনার বাংলা গড়বে, তাহলে কিন্তু এই ভলাটিলিটিটাই ওই সোনার বাংলার ব্যাপারটাকে একেবারে ধ্বংস করে দিয়ে বেরিয়ে চলে যাবে। কারণ এইটা রণবিদ্যার কাছে এই প্রশ্নটাই যাই, আমাদের অনেকটা সময় গেছে আর কি। হ্যাঁ রণবিদ্যা, যদি জনবাদী হয়, জনের একটা বড় 1/4 বাদ দিয়ে দিলাম, তারপর কি করে জনবাদী হয়? তাহলে তো একটা হলো যে আমি দিল্লির যে মানে ভারতীয় জনতা পার্টি, আমি এদেরকে জনবাদী পার্টি মনেই করি না। এরা হলো বলতে পারো যে একটা উগ্র জাতীয়তাবাদী, কর্তৃত্ববাদী এবং অত্যন্ত উদারনৈতিক অর্থনীতির একটা দল, নয়া উদারনীতি অর্থনীতির দল। জনবাদী পার্টি বলতে আমি শুধু তৃণমূল নয়, এই যে আরজেডি, আমরা কেরালায় এআইডিএমকে, ডিএমকে কে দেখি, এবং আরো এরা রয়েছে, যার একটা বড় হলো যে তার এই এতক্ষণ ধরে যে আলোচনা হচ্ছিল, তার একটা নির্দিষ্ট সামাজিক চরিত্র, জনসমাবেশ করার একটা পদ্ধতি, এবং মতাদর্শের দিক দিয়ে একটা বিরাট শিথিলতা। যে ওই যে বললাম, এটা ধরা যায় কিন্তু হাতে ধরলে মনে হয় হাত থেকে, এখন মা কি মানেটা কি, মাটি মানে কি, মানুষ মানেটা কি। এই জনবাদী রাজনীতিতে এই রকম নির্দিষ্ট বিশাল পার্টি কর্মসূচি, এই রকম ভাবে জনবাদী রাজনীতি চলে না, বিজেপি তা না। কিন্তু যে জায়গাটাতে তোমার প্রশ্নটা আমার খুবই গুরুত্বপূর্ণ লেগেছে, দুটো দিক দিয়ে। এক হচ্ছে যে এই যে দক্ষিণপন্থী রাজনীতি, ভারতবর্ষকে তুমি ভারতবর্ষীয়, তুমি ভারতবর্ষের জনগণ, এর একটা প্রথমত এর একটা পরিচিতি দিতে চাইছে জাতীয়তাবাদের মধ্যে দিয়ে, যেটা জানি, যার জন্য তুমি সৈন্যবাহিনীকে কোনো গালাগালি দেবে না, তুমি আধা সামরিক বাহিনীকে কোনো গালাগালি দেবে না, জাতীয় প্রতিষ্ঠানগুলোকে গালাগালি দেবে না, সংবিধান নিয়ে কখনো কোনো প্রশ্ন তুলবে না, বা তুমি প্রধানমন্ত্রীকে নিয়ে কিছু বলতে পারবে না থেকে শুরু করে। কিন্তু শুধু এইতে কিন্তু তার ভিত্তি বাড়ছে না, তাকেও তো এই যে নির্বাচনী পদ্ধতির মধ্যে দিয়ে ক্রমাগত তাকে যেতে হচ্ছে।
এবং সেখানেই এই যে শিক্ষা বা তুমিও যে আলোচনাটা গুরুত্বপূর্ণ, যে এইটার সঙ্গে যুক্ত হচ্ছে যে সমাজে যে যে বিভাজনগুলো রয়েছে, প্রত্যেকটা বিভাজনকে তাকে ব্যবহার করতে হচ্ছে তার ক্রমাগতই এই সমাজটাকে কি করে আরো একদিকে তুমি যেটা দিয়ে শুরু করেছিলে যে তাকে কিছু দেবে এমন তার একটা প্রতিশ্রুতি থাকবে, আরেকদিকে এই সমাজটাকে আরো কি করে ব্রাহ্মণ্যবাদী করে তোলা। খুব চমৎকার উদাহরণ হলো নমশূদ্রদের নিয়ে যে করে, যে তুমি এর মধ্যে দেখতেই পাবে যে চাপা একটা মুসলিম বিরোধিতা থাকবে। অন্য দলিত পশ্চিমবাংলায় তো কারা আছে, ধরো বাউরিরা আছে, ধরো বাগদিরা আছে, ধরো পৌরক্ষত্রিয়রা আছে, তুমি 10টা নাম বলতে পারো যে পশ্চিমবাংলায় যারা রয়েছে। কিন্তু তুমি কি এটা ভাবতে পারো যে যেভাবে আজকে মতুয়া সম্প্রদায়কে যেভাবে অ্যাপ্রোচ করা হচ্ছে নির্বাচনের জন্য হোক বা যাই হোক, সেটার মধ্যে বাংলার দলিতদের কি হবে এইটা নিয়ে আসছে কথাটা না। কাজে বা ধরো বিহার, যেখানে তুমি দলিত মহাদলিত দেখছো, ইউপির ইলেকশন, এই যে বদ্রির যে এত চমৎকার লেখা যেগুলো সব এগুলো নিয়ে বেরিয়েছে বদ্রীনারায়ণের, যে সামাজিক বিভাজন গুলো রয়েছে, যে বিভাজন গুলো আরো বাড়ছে আধুনিক এই গত তুমি সেইগুলো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এইখানেই কংগ্রেসের সঙ্গে আজকের যে দক্ষিণপন্থী যে পার্টি তার তফাৎ, যে সে তার খুব নজরে আছে যে সমাজের বিভাজনগুলো কি এবং এই বিভাজনগুলোকে কি করে সে তার থেকে তার জনভিত্তি জোগাড় করবে। এমন নয় যে দক্ষিণপন্থীদের জনভিত্তি নেই, খালি ভাড়া করে লোক আনছে, খালি টাকা দিচ্ছে আর তারপরে জিতছে, তা তো না। লোকজনকে, অন্যদিকে আমি যাদের জনবাদী বলছি তারা কি করে লোককে দিচ্ছে। আমার ধারণা হচ্ছে যে প্রশ্নটা সেখানে আরো বেশি ইন্টারেস্টিং। তুমি মমতার দিক থেকে দেখো যে এই নির্বাচনের আগে বলতে শুরু করলো যে বহিরাগত, কে বহিরাগত, তাহলে একটা বড় প্রশ্ন। এবং সে বহিরাগত যে সে আগের থেকে একটা কর্মসূচিতে বেঁধে দিয়েছে যে বহিরাগত বলতে এদের বুঝি, তাও না। কিন্তু প্রত্যেকটা মুহূর্তে বা প্রত্যেকটা রাজনৈতিক মতাদর্শগত সংঘর্ষের মধ্যে দিয়ে তাকে বলতে হচ্ছে না আমি বহিরাগত মানে আমি বাইরের শ্রমিক বুঝি। বহিরাগত বলতে বাংলায় যারা এসে দীর্ঘদিন বলছে বুঝিনি। বহিরাগত বলতে গান্ধী ভারত বাংলায় এসে ঘুরে গেছেন বারবার, তাকে আমি মিন করিনি। আমি মিন করেছি বাইরে থেকে এসে যে ছড়ি ঘোরাচ্ছি ইত্যাদি ইত্যাদি। আমরা আসলে বাঙালি, কিন্তু তাহলে কি উত্তরবঙ্গের যে কামতাপুরি যারা করতে চেয়েছিল তারা বাঙালি? তাহলে কি জঙ্গলমহলের যে আদিবাসী সে বাঙালি? তাহলে কি আসানসোলের খনি শ্রমিক সে বাঙালি? প্রত্যেকটা মুহূর্তে তাকে এই প্রশ্নটার সম্মুখীন হতে হচ্ছে। এটা যে বুদ্ধিজীবীরা তাকে করছে তা তো না, তাকে তো জনসমাবেশ করতে হবে। তাহলে জনতা, একটা জনবাদী পার্টির কাছে চ্যালেঞ্জটা যে একই সঙ্গে তুমি জনতা, তুমি জনসাধারণ, তুমি তার মাটি মানুষ যা তার হোক, যে তুমি এইটা ঘিরে আমি সবার জন্য করি, যাকে তুমি ইংরেজিতে বা বাংলায় বলো একটা সার্বজনীন সর্বকল্যাণের আমার একটা কর্মসূচি, ইনক্লুসিভ করার চেষ্টা করছে মমতা ব্যানার্জি। যেমন ধরো যে কন্যাশ্রীতে আমি নিজে পছন্দ করিনি যে আমি টাকা পয়সা কোনো কিছু মানদণ্ড রাখবো না, আমি সবার জন্য দিব, আমি মনে করি যেটা করা উচিত না। কিন্তু সরকার যা করেছেন, বা আমি সবাইকে ধরে নাও সরকারের কল্যাণের যে একটা দৃষ্টি, সেটা ভোটের জন্য বটে যে আমি সমস্ত শ্রেণীকে দেবো এটা। অন্যদিকে এই সরকারই কিন্তু বোঝে যে আমি বিশেষ বিশেষ শ্রেণীর যদি বিশেষ প্রয়োজনের দিকে নজর না দিই, বিশেষ সামাজিক গোষ্ঠীর যে নজর না দিই, তাহলে চলবে। সেটাও তার রাজনীতির খাতে নেই। যেমন ধরো তুমি পাহাড়ে তোমাকে লেপচা উন্নয়ন বোর্ড করেছো, কথাই বলছি, তোমাকে অন্যদের জন্য উন্নয়ন বোর্ড করতে হচ্ছে, আবার নেপালিরা বলছে তুমি তো এটা করে ভাগাভাগি করে দিচ্ছ। অর্থাৎ জনবাদীদের কাছে যে চ্যালেঞ্জ, তার রাজনীতির যে দ্বৈত চরিত্র, কোনোটা সে বাদ দিতে পারবে না। এটা তার একটা অন্তর্দ্বন্দ্ব আছে যেটা থেকে তার কোনো মুক্তি নেই। আমি তো একদম খুব সাধারণ মানুষের মানে দৃষ্টিভঙ্গি থেকে দেখি আর কি, এই যে আপনি যেটা কথা বলছেন ঠিকই, যে বহু মানুষকে ইনক্লুড করতে হবে, যুক্ত করতে হবে, একই সময় কিছু মানুষের মধ্যে কিছু মানুষকে আলাদা করে বেশি কিছু দিতে হবে, এইটা একটা জনবাদী চরিত্র হতে পারে। বিপরীতে যেটা রয়েছে যে না, শুধু একটা কারণে, ধর্মের কারণে এরা বাদ আর এরা হচ্ছে এদের জন্য সবকিছু খোলা, এটাকেও আমি কি করে জনবাদী বলবো? আমি তো তখন তার প্রয়োজন বিচার করছি, শুধু ধর্ম দিয়ে বিচার করছি। আমি তো এই সরকারকে, মানে পশ্চিমবঙ্গ সরকারকে ধর্মের কারণে বাধ্য কিছু দেখি।
না, আমি কেন্দ্রীয় সরকারের কথা বলছি, কেন্দ্রের শাসক দলের কথা বলছি। জনবাদী বলি না, এই জন্যই তো তুমি পপুলিজমের যদি ব্যাখ্যা দেখো, পপুলিজম সম্পর্কে বলা হয় কি এটা এমন একটা টুপি যেটা সবার মাথায় বসে, এই টুপিটা বড় ছোট নেই। অতএব এই টুপির ফলে ট্রাম্পও হলো জনবাদী, জেরিমি করবিনও হলো পপুলিস্ট, আবার বার্নি স্যান্ডার্স হলো পপুলিস্ট, আবার তোমার ভেনিজুয়েলার লিডারও হলো পপুলিস্ট, আবার প্যারিসে যারা ইয়েলো ভেস্ট হলুদ কুর্তা তারাও পপুলিস্ট, আবার জয়ললিতাও পপুলিস্ট, আবার এবং ইদানিং তোমরা তো সাংবাদিক আরো ভালো জানবে, এখন তো বলা হচ্ছে যে পিনারাই বিজয়ন আসলে পপুলিস্ট টেকনিক নেয়, দেখেছো তো? অরবিন্দ কেজরিওয়াল পপুলিস্ট, অরবিন্দ ক্যাপ্টেন কমরেড না, পিনারাই বিজয়ন সম্পর্কে বলা হচ্ছে যে ওর এন্টায়ার স্টাইল ইজ এ পপুলিস্ট স্টাইল, যে কারণে সিপিএম কে এগিয়ে নিয়ে যেতে পারছে যেখানে আটকে যাচ্ছিল। তো পপুলিজম ইজ এ হ্যাট দ্যাট ফিটস এভরিবডি, সবার মাথায় পড়ানো যায়। কিন্তু তুমি যদি একটু বৈজ্ঞানিকও বলবো না, রাজনীতির বিশ্লেষণটা যদি একটু নির্মোহ ভাবে করো, তাহলে দেখবে যে একদিকে এটা যেমন ঠিক যে এই শব্দটার বৈশিষ্ট্যই হলো যেটার আপাত শিথিলতা, যে এটা যে কোনো কিছুকেই তুমি এটা বলতে পারো, এবং এটা ঠিক যে এর রাজনৈতিক প্রয়োগের দিক দিয়ে এর কিছু বৈশিষ্ট্য, যেমন ইন্দিরা গান্ধীকে বলা হয় যে ক্লাসিক পপুলিস্ট। মৌলানা ভাসানী যারা কৃষি ইতিহাস বাংলাদেশের কৃষক সংগ্রামের মানে যুক্ত বাঙালি বলছে জানেন, তারা জানেন মৌলানা ভাসানী ছিলেন কৃষক নেতা এবং সবচেয়ে বড় একজন জনপ্রিয়তাবাদী কৃষক নেতা। ফজলুল হক সম্পর্কে অনেকে সেই একই কথা বলেছে। কাজে পপুলিজমের যদি ইতিহাস, মার্কসের কথা তো আজকাল এসবে তোলা যায় না, কেন তুললে মনে হয় যে লোকটা কোন গ্রহ থেকে এসছে। কিন্তু মার্কস তো রাশিয়া সম্পর্কে বলেছিলেন যে আমি যে শিল্প শ্রমিক শ্রেণী এত কিছু বললাম, কিন্তু রাশিয়াতে জারের বিরুদ্ধে এত আন্দোলন দেখে আমার নজর ঘুরে গেছে, আমি বুঝেছি যে এই পপুলিস্টরা কি করে জনসাধারণকে সমাবেশ করছে। লেনিন, যিনি নিজে পপুলিস্টদের গালাগালি দিয়ে রাজনৈতিক কেরিয়ার শুরু করলেন 1908-এর মধ্যে, তার নিজের লোকেদের বলছেন যে পপুলিস্টদের খাটো করে দেখুন, ওদের যে কৃষক সম্মেলনগুলো হচ্ছে যাও। কাজে অটোক্রেসি, অথরিটারিয়ানিজম, তার সঙ্গে এই যে সামাজিক সমাবেশ, মোটামুটি একটা মধ্যপন্থী বামপন্থী সামাজিক চরিত্রের গরিব মানুষকে দেখা আমার কাজ, এই যে সমাবেশগুলো, এটাকে নাম আমরা এক দিচ্ছি, কিন্তু আমার নিজের ধারণা যে আমাদের আলাদা আলাদা করে দেখা উচিত আর কি। মানে মুরগিটাও তাহলে দাঁড়াচ্ছে কি এটা পরে একদিন আলোচনা করতে হবে। পশ্চিমে ভোটটা যা চলছে আপনি ঠিকই আছে আর কি, মানে যে দুটো মূল ধারার মধ্যে লড়াই আপনি খুব ভালোই দেখছেন আর কি। পরে একদিন আলোচনা সম্পূর্ণভাবে দুটো মূল ধারার মধ্যে লড়াই হচ্ছে, দুটো ধরনের রাজনীতি। আজকে অনেকটা সময় চলে গেছে, পরে একদিন ঠিক আমরা এই জায়গা থেকে শুরু করে আলোচনাটা একদিন নিয়ে যাবো। রণবিদ্যা শিক্ষার্থী অনেক ধন্যবাদ। দর্শকদের অনেক সঙ্গে এয়ারপোর্টে খালি দেখা হয়েছে, এই তোমার সঙ্গে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে দেখা হয়েছে। হ্যাঁ, তারপরে দেখা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ দর্শকদের, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের অনুষ্ঠানটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ফোর্থ পিলার উইথ দি পিপল তাতে দেখতে পাবেন আগামীকাল সকালে। এবং যেটা আমরা বললাম, আমরা এই আলোচনাটা চালিয়ে নিয়ে যাব, পরে কোনোদিন আমরা ঠিক একই বিষয় নিয়ে আমরা তিনজনই আবার বসবো। লিংকটা পাঠিও, শুনবো। ঠিক আছে।